আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এখন আরো বেশি ভালো লাগতেছে যে কিছু নতুন মুখের সাথে আহ, দেখার সুযোগ তো এখানে খুবই কম। কথা হবে আর কি। তো যাই হোক, আমার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, এসএই জব কেয়ারে সাধারণ জ্ঞান, হ্যাঁ, সেটি ক্লাস নেই আমি বিগত প্রায় 1.5 বছর যাবত এখানে অফলাইন এবং অনলাইন, হ্যাঁ, এককভাবে আমি সাধারণ জ্ঞানে ক্লাস নিয়ে আসতেছি। আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ অনার্স এবং মাস্টার্স সেটি সম্পন্ন করছি। তো আমি যে বিষয়টি এখানে পড়াই সেটির সাথে আমার যেই কানেকশন, আমার যে পঠিত উচ্চতর যে ডিগ্রি, হ্যাঁ, সেটির সাথে খুবই কি ওতপ্রোতভাবে জড়িত। ফলে এটি আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি পড়াতে, কারণ এটা আমার নিজস্ব একটা জায়গা। প্রায় এক যুগ আমার পড়াশোনা হচ্ছে ইতিহাসের উপরে। আর বাংলাদেশের যদি কোনো সাবজেক্ট মানে বলা হয় যে সাধারণ জ্ঞানের জন্য পড়ানো হক রয়েছে, তাহলে সেটি হচ্ছে ইতিহাস বিভাগের। তার কারণটা হচ্ছে আমরা মোটামুটি সাধারণ জ্ঞানের প্রায় শতভাগ সিলেবাস কাভার করি। সাধারণ জ্ঞান বলে তো পৃথিবীতে কোনো সাবজেক্ট হয় না, এটা হচ্ছে আমাদের একটা বেসিক নলেজ আর কি। আর এই বেসিক নলেজগুলো কোথা থেকে আসছে? ইতিহাসের যে বইগুলো, হ্যাঁ, আমাদের প্রাচীন বাংলার ইতিহাস বা প্রাচীন সভ্যতার ইতিহাস আন্তর্জাতিকের ক্ষেত্রে, এবার মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের যে ঘটনাগুলো, এগুলো সবগুলি হচ্ছে ইতিহাসের পঠিত বিষয়। ইতিহাসের শতভাগ জিনিস কিন্তু সাধারণ জ্ঞানে থাকে না। সাধারণ জ্ঞানে কি থাকে? ইতিহাসের ওই অংশটুকু, যে অংশটুকু দৈনন্দিন জীবনে চলার জন্য, হ্যাঁ, আমার অতীতকে জানার জন্য, আমার পূর্বপুরুষদের গৌরবের ইতিহাস, এই জিনিসগুলো জানার জন্য এবং ওই অতীতের জ্ঞানগুলো নিয়ে বর্তমানকে বিচার করার জন্য যতটুকু জিনিস আমার জানার দরকার, বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই আলোচনা করে হচ্ছে সাধারণ জ্ঞান। আর ইতিহাসের পার্ট কি? হিউজ। ইতিহাস হচ্ছে ওই জিনিসগুলো যেটা অতীত মানুষের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে এবং বর্তমান যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটাও কি হয়ে যাচ্ছে? ইতিহাস হয়ে যাচ্ছে। ফলে ইতিহাস বর্তমান এবং অতীতের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। আর সাধারণ জ্ঞান হচ্ছে ঠিক একই রকম ব্যাপার। অতীতের গুরুত্বপূর্ণ গৌরবের যে ঘটনাগুলো সেগুলো তো আমরা জানি, এর পাশাপাশি তুলনা করে বর্তমান সময় উপযোগী যে সিদ্ধান্তগুলো, হ্যাঁ, তো এই নেওয়ার যে জ্ঞানটা সেটা আমরা পেয়ে থাকি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে। তো আমার একটা সংক্ষিপ্ত পরিচয় ছিল এটি। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই সাধারণ জ্ঞান। কিন্তু সাধারণ জ্ঞানের প্রথমত আমরা যখন চাকরি প্রত্যাশীরা, হ্যাঁ, পড়াশোনা করতে যাই, তখন আমাদের কিছু বই সিলেকশন করতে হবে, কারণ আমি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারবো না, তাই না? তো প্রথমত আমরা একটু বই নিয়ে কথা বলি যে আমরা কোন টাইপের বইগুলো ফলো করব। তো আমরা যেহেতু এখানে উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের চাকরি প্রত্যাশী আমরা যারা এখানে আছি, তাদের সবারই লক্ষ্য হচ্ছে এই মুহূর্তে সরকারি একটি চাকরি বা স্বায়ত্তশাসিত একটা চাকরি অর্জন করা। এখন এটার যে সিলেবাস, তো অতীতকালে আমরা যেমনটা দেখছিলাম আর বর্তমানের যে পরীক্ষাগুলো সিলেবাস, সেটার মধ্যে একটু পার্থক্য আছে। এই আপনাদের মধ্যে কেউ হয়তো একটু মিউট করেন নাই, হ্যাঁ, একটু কথাগুলো আমার কানে আসতেছে, অপ্রয়োজনীয় কথাগুলো একটু বন্ধ করবেন, হ্যাঁ, একটু। হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যে বই, তাহলে বইয়ের সাথে আমাদের বর্তমান যে সিলেবাস সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোন বইটা পড়লে আমাদের কি হবে, প্রস্তুতিটা আমরা খুবই সুন্দর ধারালো একটা প্রস্তুতি নিতে পারবো। তো আজ থেকে যদি আমি 5 বছর আগে এই জব সেক্টরটার কথা চিন্তা করি, তাহলে এতটা কম্পিটিশন আর এতটা পরিধি ছিল না। বর্তমানে আপনি এই চাকরিটাকে কোনোভাবেই মানে কি বলতে দেবো যে একটা শর্ট সিলেবাসে অল্প পড়াশোনা করে দিয়ে আমি শর্টকাটে পার হয়ে যাব, এই সুযোগটি আর নাই। বলে বর্তমানে চাকরি প্রার্থী যেমন বাড়ছে, প্রতিযোগিতাও
সেরকম বেড়ে গেছে। আগে চাকরি প্রার্থী কম বেশি ব্যাপারটা থেকেও বড় ব্যাপারটা ছিল এত বেশি প্রস্তুতি নিতে হতো না। অনেকে আপনার ডিপ্লোমা পাশ করে এসেই গভর্নমেন্ট চাকরিতে ঢুকে যেত, কারণ সেখানে শুধুমাত্র তাদের পঠিত যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে প্রশ্ন করা হতো। যেমন যে আপনারা যে 4 বছরে যে কোর্সগুলো পড়ে আসেন সেগুলো থেকে ডিপার্টমেন্টাল প্রশ্নগুলো করা হতো। কিন্তু ইদানিংকালে আপনারা ফলো করবেন যে ডিপার্টমেন্টাল প্রশ্ন পরিধিটা অনেকটাই কমে গেছে। সেখানে প্রথমত আমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, আর এই প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস সেটা সম্পূর্ণই হচ্ছে নন বেসড। আপনারা যারা বিগত সালের পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে বা এই রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে দেখবেন। গত সপ্তাহ শুক্রবারে যে আমাদের যে পরীক্ষাটি হলো এজিএস এর পল্লী বিদ্যুতের, সেখানে কি আমরা দেখলাম? সেখানে আমরা দেখলাম যে পল্লী বিদ্যুৎ আগে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে। তো সেই প্রিলিমিনারি পরীক্ষাতে মোটামুটি এটাই একটু ব্যতিক্রম ছিল যে প্রায় শতকরা 70% প্রশ্ন ছিল হচ্ছে ডিপার্টমেন্ট, আর 30% প্রশ্ন ছিল হচ্ছে নন ডিপার্টমেন্ট। কিন্তু ইদানিং কালে যতগুলো পরীক্ষা হয়েছে আপনারা ফলো করলে দেখবেন শতভাগ ছিল নন ডিপার্টমেন্টের প্রশ্ন, অর্থাৎ সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং জেনারেল ম্যাথ যেটা আমরা বলি সেগুলো ছিল। তো আগে আমাদেরকে একটা প্রিলিমিনারি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়, তারপরে আমাদেরকে গিয়ে রিটেন পরীক্ষাতে বসতে হয়। তো রিটেন পরীক্ষার সিলেবাসও আমরা দেখতেছি প্রতিনিয়ত এটা একটা পরিবর্তন হচ্ছে। তো সেখানে আগে বুয়েট পরীক্ষার প্যাটার্নগুলো ছিল এরকম, 80-র মধ্যে পরীক্ষা হলে দেখা যাইতো যে 60 থাকতে হচ্ছে ডিপার্টমেন্ট, 20% থাকতে হচ্ছে আপনার এই নন ডিপার্টমেন্ট। কিন্তু এখন সিনারিটা তো টোটালি আলাদা হয়ে গেছে। আমি যদি সর্বশেষ পিজিসিবির পরীক্ষার উদাহরণটা দেই, সেখানে আপনারা কি দেখবেন যে প্রথমত তারা একটা প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল যার শতভাগে ছিল নন ডিপার্টমেন্ট। দেন তারা একটা রিটেন পরীক্ষা নেই, সেই রিটেন পরীক্ষারও নাম্বার ছিল হচ্ছে আপনার হচ্ছে 100, প্রশ্ন ছিল 80 মার্কের আর কি। তো 100 মার্কের যে নাম্বার ডিস্ট্রিবিউশন, সেখানে আমরা কি দেখলাম 60% ছিল নন আর 40% ছিল ডিপার্টমেন্ট। তাহলে আমার দিন শেষে দেখেন এই নন পার্টের গুরুত্বটা কতটা বেড়ে গেছে। এরপরে যদি আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর, যেটার প্রায় 3500 জনের নিয়োগ হয়ে গেল। সেখানে আপনারা কি দেখছিলেন যে টোটাল পরীক্ষাটাই ছিল এমসিকিউ টাইপ লিখিত, মানে লিখিত বাট এমসিকিউ, এবং সেখানে পুরোটাই ছিল হচ্ছে নন টাইপের প্রশ্ন, কোনো ডিপার্টমেন্ট প্রশ্নই ছিল না। 40 ছিল বাংলা, 40 ছিল গণিত, ভুল হলো, 40 বাংলা, 40 ইংরেজি আর 40 সাধারণ জ্ঞান। এরপরে 30 ছিল গণিত আর 50 ছিল হচ্ছে বিজ্ঞান থেকে। টোটাল 200 মার্কটাই ছিল কি নন পার্টের উপরে, এবং সেটা একটা 10ম গ্রেডের চাকরি। কিছুদিন চাকরি করার পরে সেটা 9ম গ্রেডে হয়ে যাবে। যে আজকে আপনাদের যে একটা বিশাল বড় আন্দোলন চলতেছে, তাই না? তো ওই যে পদোন্নতি তারা চাচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে আপনার হলো তারাও এখানে এসে পরীক্ষা দিতে চায়। তো দেখেন এই যে 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যাওয়ার যে লড়াই, সেটা আপনি শুধুমাত্র সুযোগ পাচ্ছেন কোথায়? এই পলিটেকনিক সেক্টরে গেলেই আপনার এই বড় একটা সুযোগ তৈরি হচ্ছে। তো সেই পরীক্ষাটাতে শুধুমাত্র কি দিয়ে আমাদের নন পার্ট দিয়ে চাকরিটা হলো, একটা 9ম গ্রেডের চাকরি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি খুব অল্প কথা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। বর্তমানে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের সিলেবাসটা পরিবর্তিত হয়েছে, ফলে পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে আর তার জন্য কোন ধরনের বই পড়তে হবে। তো আমি আগের সিচুয়েশন হইলে আমি বলতাম যে আপনারা ওই ডায়াগোনাল বা কোনো একটা প্রিভিয়াস বই প্রশ্ন ব্যাংক কিনে আপনারা সেখান থেকে পড়বেন, তাহলে হুবহু এই নন পার্টের প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। কিন্তু যেহেতু আগে একটা প্রিলিমিনারি হচ্ছে এবং সেটা শতভাগ নন বেসড, এবং এরপরে আবার রিটেন পরীক্ষাতেও নন পার্টের একটা বড় ধরনের আধিক্য থাকতেছে, ফলে আমাকে প্রস্তুতিটা নিতে হচ্ছে একটা জেনারেল স্টুডেন্টের মতো। ফলে আমার সিরিজ বইয়ের কিন্তু এখন আর বিকল্প নাই। তো সিরিজ বইয়ের বিকল্প না থাকার ফলে আমাকে অবশ্যই একটা সিরিজ বই রাখতে হবে। তো বাজারে এখন অনেক ধরনের সিরিজ বই আছে, বিশেষ করে সাধারণ জ্ঞানের বইয়ের সংখ্যা অনেক বেশি, কারণ এটা যে কেউ লিখতে পারে, তাই না? এটা লিখতে অত বেশি রকেট সায়েন্টিস্টের বা অত বেশি লজিক্যাল চিন্তা ভাবনা করতে হয় না, মোটা দাগে কিছু কমন টপিকস উঠাই দিলেই হয়ে যায়। তা আমরা এখন কোন ধরনের বইগুলো পড়বো? তাহলে বাজারে যে বইটা বেশি প্রচলিত আছে সে বইগুলোই মধ্যে থেকে একটা কোনো বই কিনতে হবে। তো আমি কোনো বই সম্পর্কেই পজিটিভ বা নেগেটিভ রিভিউ দিচ্ছি না, আমাদের এই লেভেলের জন্য কোন বইটা বেশি গুরুত্বপূর্ণ হবে বা কোনটা আমাদের জন্য সামঞ্জস্যপূর্ণ হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে 2-3টা অপশান দিতে পারি। এগুলোর মধ্যে আপনার বাজারে গিয়ে লাইব্রেরিতে বইটা খুলে আপনার মেন্টালিটির সাথে যায়, আপনার পছন্দ রুচি অনুযায়ী একটা বই কিনে নেবেন। বেশিরভাগ বইগুলোই বাজারে ভালো।
কারণ নতুন যে বইগুলো আসে সেগুলো আরো ভালো। এর কারণটা হচ্ছে তারা পুরাতন বইগুলো একটা আদলে ওর মধ্যে আরো নতুন কিছু সংযোজন বিয়োজন করে তারা আনতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা দেখবো যে বইটা আপডেট কিনা, এটা প্রথমত ব্যাপার, এবং বাজারে বইটার গ্রহণযোগ্যতা কতটুকু। তো গ্রহণযোগ্যতার ভিত্তিতে এই মুহূর্তে সাধারণ জ্ঞানের সব থেকে ভালো বই হচ্ছে অগ্রদূত। কারণ অগ্রদূতের সিরিজে মোটামুটি প্রশ্নগুলোর নির্ভুল উত্তর বেশি আছে এবং ইনফরমেশন পর্যাপ্ত আছে, ফলে এই বইটাই আমাদের জন্য বেটার। কিন্তু সমস্যা হলো এই লেভেলে আবার এত ইনফরমেশন আমাদের লাগে না। তো আমরা তাহলে একটা ঝামেলার মধ্যে পড়বো, কারণ কোনটা পড়বো আর কোনটা বাদ দেব, তো তখন আমাদের আবার একটু ঝামেলা হয়ে যায়। তো অগ্রদূত যদি আমি ওই স্টুডেন্টকে সাজেস্ট করব যারা সিলেবাস সম্পর্কে যার ধারণা আছে যে কোনটা তার জন্য গুরুত্বপূর্ণ, এটা যে বুঝতে পারবে তারা অগ্রদূত কিনতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এই সাগর সেচার যেই কাজ, সাধারণ জ্ঞান কিন্তু কি সাগর সেচা, মানে কি আপনি সাগরের পানি কোনোদিন সেচে শেষ করতে পারবেন? এটা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ফলে আমাকে কি করতে হবে, এমন একটা জিনিস কিনতে হবে অল্প কথায় টু দ্য পয়েন্টে আমার মূল যে বিষয়গুলো আছে সেগুলো ওখানে দেওয়া থাকে। তাহলে আমার সেই বইটা কোনটা? তো মোটামুটি সেই বইগুলোর মধ্যে MP3 জর্জ সিরিজটা মোটামুটি ভালো। এর কারণটা হচ্ছে এখানে তথ্যের আড়ম্বর নাই, মানে অতিরিক্ত তথ্য নাই, মোটামুটি তারা যতটুকু প্রয়োজন ততটুকুই সেখানে দিয়ে থাকেন। একটা ছোট গল্প দেওয়া আছে, এই গল্পের আদলে বিগত সালের কিছু প্রশ্ন এবং সম্ভাব্য আসতে পারে সেই প্রশ্নগুলো তারা দিয়ে দিয়েছেন। তাহলে আমি দুটা বইয়ের কথা বললাম। এই বইগুলোর বাহিরেও মিহিরস জিকে, সেটাও বাজারে এই মুহূর্তে ভালো চলে। নাইম স্যারের একটা বেসিক ভিউ বই আছে, সেটাও বাজারে খুবই সুন্দর চলে। এরপরে আলান্সের একটা বই আছে, সেটাও সুন্দর। তো যতগুলো বইয়ের কথা আমি বললাম সবগুলি বহুল প্রচলিত। এছাড়াও প্রফেসরস প্রকাশনী সাধারণ জ্ঞান আছে, ওরাকল প্রকাশনী সাধারণ জ্ঞান আছে, হ্যাঁ, এরপরে BCS কনফিডেন্সের আছে। তো আপনারা কোন বইটাকে কিনবেন? তো আমি আপনাদেরকে অনেকগুলো বইয়ের অপশন দিলাম, যে কোনো একটা কিনলেই হবে। এর মধ্যে বেশি প্রেফার করতে পারেন এই MP3 কে, কারণ এখানে তথ্যের আড়ম্বরতা নাই, এখানে অতিরিক্ত তথ্য নাই, যতটুকু প্রয়োজন মোটামুটি সেটা দেওয়া আছে। আর বড় একটা কথা হচ্ছে সাধারণ জ্ঞানের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা আন্তর্জাতিক বিষয়াবলী। ফলে এটাও একটা বড় ধরনের সমস্যা। তাহলে আমি কি দুটা বই কিনবো কিনা? হ্যাঁ, এখন সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের দুটা বই কিনতে হবে। তার কারণটা কি, সিলেবাসের দুইটাই আছে, কখন কোনটা থেকে প্রশ্ন করবে আমরা তো জানি না, মিক্সচার প্রশ্ন থাকে, ফলে আমাকে দুইটাই কিনতে হবে। তাহলে দুইটাই যখন আমরা কিনবো তখন অবশ্যই একই সিরিজের বই আমরা কিনে নেব। সেটা MP3 হতে পারে, নাইম স্যারের বেসিক ভি হতে পারে, অথবা অগ্রদূত হতে পারে। এই তিনটার মধ্যে আপনারা বেশি প্রেফার করবেন আর কি, কোনো একটাকে। আচ্ছা, এরপরে যদি আমি বলি আমরা যখন পড়তে যাব অবশ্যই আমার কিন্তু সমস্যা তৈরি হবে, কারণ আমরা একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসি। আমরা ওইভাবে কখনোই সাধারণ জ্ঞানটা পড়ি নাই, কারণ 4 বছর আমরা মোটামুটি এই সূত্র, হ্যাঁ, আমাদের ইকুয়েশন, হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা ছিলাম। তো আমাদের সবসময় সার্কিট, হ্যাঁ, ওই যে আপনাদের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে করতে এই জায়গাগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি। ফলে যখন আমরা কোনো একটা সিরিজ বই নিব, হিউজ তত্ত্ব দেখব, তখন আমার মাথার উপরে একটা মেন্টাল প্রেশার পড়ে যাবে যে আদতে আমি কি এটা শেষ করতে পারবো কিনা। আবার যখন পড়তে যাবেন তখন আরও বেশি ডিপ্রেশনে যাবেন। যখন কিছু অংশ পড়ে আসবেন, ব্যাক করে গিয়ে দেখবেন যে আদতে আপনি কিছুই মনে রাখতে পারেন নাই। তো ফার্স্ট টাইমে এটা কিন্তু আপনার হবে। তাহলে আমরা এটা থেকে কিভাবে রিকভার করতে পারি? তাহলে আমাদেরকে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাইতে হবে। প্রথমত ইতিহাসের ঘটনাগুলো বা সাধারণ জ্ঞানের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু গল্পের মতো। হ্যাঁ, এগুলো আমাদের আগে গল্প আকারে শুনতে হবে, ঘটনাগুলোকে বুঝতে হবে, আমি কোন সময়ের কথা বলতেছি, কোন সিচুয়েশনের কথা বলতেছি, ওগুলো যদি আমার মাথায় ঢোকে তাহলে তখন ওখান থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করা আমার কি হবে, অত্যন্ত সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? তাহলে অবশ্যই আমরা ক্লাসগুলোকে আগে নিয়মিত করব। আমি যদি প্রথম থেকে শুরু করি প্রাচীন বাংলার ইতিহাস, তাহলে সেখানে আমাদের শুরু হবে শশাঙ্ক থেকে, কারণ আমরা এখানে ভারতের মৌর্য, গুপ্ত, হ্যাঁ, ওনাদের ইতিহাসগুলো ওইভাবে পড়ব না। তো আমরা শুরুই করব প্রাচীন বাংলার ইতিহাস শশাঙ্ক থেকে। তো শশাঙ্কর পর থেকে বাংলার যারা আসছিলেন তাদের আসার ঘটনাগুলো কি ছিল, কার পরে কে আসছিল, তাদের এই সময়ে আসার যে ঘটনাগুলো সেগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ, এই ঘটনাগুলো যখন আমি কাহিনীর মাধ্যমে আপনাদেরকে বলবো তখন কিন্তু আপনার কাছে একটা কি হবে, রিয়েলিস্টিক ব্যাপার আপনার সামনে ঘুরবে ঘটনাগুলো। আর যখন আমি সরাসরি ইনফরমেশন পড়তে যাব তখন কিন্তু আমার মাথায় থাকবে না, কারণ আমি ঘটনাগুলো জানি না।
ঘটনাগুলো না জানার কারণে ইনফরমেশনগুলো কিছুদিন থাকবে, পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে না, আর থাকলেও কনফিউশন তৈরি করবে আসলে এই উত্তরটা কোনটা হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত বই কেনার পরে দ্বিতীয়ত হচ্ছে ক্লাসগুলোকে নিয়মিত করা। তাহলে আমরা যখন প্রাচীন বাংলার ইতিহাসটা কভার করব, তখন আমি প্রাচীন বাংলার ইতিহাসের উপরে যে ইনফরমেশনগুলো বইয়ে আছে সেগুলো কিন্তু আমি লেকচার ওয়াইজ পড়তে পারবো। লেকচার ওয়াইজ যদি আমি পড়তে যাই তাহলে আমার কয়টা কাজে কি কোন টাইপের বইগুলো কিনলে আমাদের জন্য ভালো হবে। দেন আমরা বললাম যে এই যে পড়াশোনা করতে গিয়ে আমরা একটা সমস্যার ফেস করি, তার কারণ হচ্ছে বিগত অভিজ্ঞতায় আমরা দেখি যে এই সিলেবাসের সাথে আমাদের কি নাই, চাকরির সিলেবাসের আর একাডেমিক সিলেবাসের কোনোটাই মিল নাই, এই ডিপার্টমেন্টাল অংশটুকু বাদ দিলে। এবং ডিপার্টমেন্টাল অংশটুকুও কি চাকরিতে এসে ইউজ করতে হয়, কারণ আমরা জানি যে ডিপার্টমেন্টাল যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম ওই পলিটেকনিক লাইফে, তখন আমাদের কিছু সাজেশন থাকতো যে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, ফলে আদার্স অপশনগুলো আমাদের দেখার ওরকম সুযোগই হতো না। ফলে দেখা যেত যে এখানে এসে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট একটা হিউজ কি হয়, সিলেবাস হয়ে যায়। এখন এই হিউজ সিলেবাসটা অল্প সময়ের মধ্যে কি করা যায় না, কভার করা যায় না। তো অনেকে এসে হতাশ হয়ে যায়। এই হতাশা থেকে বের হওয়ার জন্য একটা সঠিক গাইডলাইনের খুবই প্রয়োজন আছে, আর সেই গাইডলাইনের জন্য হাজার হাজার ডিপ্লোমা প্রকৌশলীদের স্বপ্নের জায়গা হচ্ছে এই এসএই জব কেয়ার। আপনারা দেখবেন যে গাজীপুরের সব থেকে বেশি স্টুডেন্ট, সার্ভিস এবং পড়াশোনার মান সব কিছুকে আপনারা যদি এক জায়গায় করেন, তাহলে এসএইর বিকল্প এখন এই মুহূর্তে গাজীপুরে নেই। এখানকার যেই টিচার প্যানেল সেটি হচ্ছে অদ্বিতীয় বলবো আমি। তার কারণটা হচ্ছে এখানে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট দুটি আলাদা সেকশন, এবং ডিপার্টমেন্টের যারা টিচার তারা শুধুমাত্র নির্দিষ্ট একটা করে পার্ট তারা ক্লাস নেন। ওভারঅল একজন অলরাউন্ডার সব বিষয়ে ক্লাস নেন। হ্যাঁ, তিনি জানতে পারেন, বাট একজন ব্যক্তি যখন অনেকগুলো ক্লাস নেবে তার পারফরমেন্সের উপরে একটা সমস্যা আসতে পারে। তা আপনারা দেখবেন যে এখানে সেই জিনিসটা নাই। যিনি ডিসি সার্কিট নেন শুধু ডিসি সার্কিটই নেন সব বেসে, যিনি আপনার কন্ট্রোল সিস্টেম নেন তিনি কন্ট্রোল সিস্টেম সব বেসে নেন। তো এখানে ডিপার্টমেন্টের যেরকম একটা ইন্ডিভিজুয়াল টিচার আপনারা পাচ্ছেন, একদম সরাসরি ডুয়েটিয়ান যারা কিনা অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নেয়, অথবা আরও একটা কি বলবো যে এই আপনাদের ডিপার্টমেন্টাল যেই জায়গাগুলো যারা বই লিখছে, হ্যাঁ এরকম রাইটারও আমাদের এখানে আছে। তো এটা নিয়ে কোনো কি করা যায় না, কোনো প্রশ্নই করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত যেটা বলবো নন পার্টে যারা আমরা এখানে আছি তারা প্রত্যেকেই তাদের যেই সাবজেক্ট সেই সাবজেক্টের বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া। বিশেষ করে আমার পরিচয় আপনারা একটু আগেই দেখলেন যে আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্স এবং মাস্টার্স করছি, এবং মোটামুটি আমার একাডেমিক ট্র্যাক রেকর্ড মানে খুবই সুন্দর। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে টিচিং দেওয়ার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ আমার আছে। ফলে এটা আমার জন্য কি মানে খুবই একটা মানে কি বলবো যে আমার স্ট্রং পয়েন্ট, যে আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটি আমার একটা মানে খুবই শক্তিশালী একটা জায়গা। এরপরে যদি আমি বলি বাংলার এখানে যিনি ক্লাস নেন তিনি বাংলা বিষয়ে তার পড়ানোর যেই বয়স সেটি মোটামুটি প্রায় 5 থেকে 7 বছর, এবং তিনি একটা বই লিখে ফেলছেন। তিনিও একজন পাবলিকিয়ান, ঢাকা ভার্সিটির আন্ডারে তিনি পড়াশোনা করছেন। তো এরপরে যদি আমি বলি ইংরেজি, তো ইংরেজিতেও আমাদের রাজশাহী ইউনিভার্সিটির এক ভাই আছেন যিনি কিনা ইংরেজিতে এখানে তার ক্লাস নিয়ে থাকেন। তো সব মিলিয়ে যদি আমি বলি আমাদের নন পার্টের জন্য কিছু নন টিচার আছে, ডিপার্টমেন্টাল টিচার ডিপার্টমেন্ট পার্টগুলো দেখেন। তো একটা প্যাকেজ আপনারা পাবেন এখানে। তো আমি কেন এখানে আসতে বলতেছিলাম আপনাদেরকে, তার কারণটা হচ্ছে যে এখানকার যেই টিচার প্যানেল আর এখানকার যে পড়াশোনার যে মান, হ্যাঁ সেটি আপনাদেরকে কি করবে, একটা সঠিক গাইডলাইন দেবে। আর এই সঠিক গাইডলাইন ব্যতীত এত অল্প সময়ে এত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোতে নিজের একটা অবস্থান তৈরি করা এই মুহূর্তে আমাদের জন্য একটু কি বলা হয় যে বোকার স্বর্গে বাস করা হবে যদি আমি এরকম একটা সুযোগ গ্রহণ করতে না পারি। তো আমি কি বললাম যে আমাদেরকে এই সুযোগটা গ্রহণ করতে হবে, কারণ ওই যে আমার যে একটা সাবজেক্টে শুরু করছিলাম, যে আমি যখন একটা অধ্যায় পড়াশোনা শুরু করতেছি আবার পিছনে এসে দেখা যাচ্ছে যে কিছুই মনে থাকতেছে না, তাহলে আমার এখান থেকে উত্তরণের উপায় কি? তা আমরা কি করছি, বাংলাদেশের যতগুলো সাধারণ জ্ঞানের বই আছে সবগুলোকে অ্যানালাইসিস করছি, এবং পরীক্ষার সিস্টেমটা আপনাদেরকে সেটা অ্যানালাইসিস করছি। করার পরে আমি কি করছি যে আপনাদের লেভেলে কোন টাইপের সাধারণ জ্ঞানগুলো আপনাদের জন্য বেশি উপযোগী, তো সেই
জিনিসগুলোকে একত্র করে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠটাকে একত্র করে আমি ছোট একটা লেকচার শিটের মধ্যে আনছি। মাত্র 25টা লেকচারে আমরা আমাদের সাধারণ জ্ঞানটাকে শেষ করে থাকি। তো এখন বলবেন যে ভাই এত অল্প লেকচারে কি এত বড় সিলেবাসটাকে কাভার করা সম্ভব কিনা? আমি বলবো যে না, কাভার করা সম্ভব না, কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের পরীক্ষাতে শতভাগ প্রশ্নগুলো কি হয়, কমন হয়ে যায়। কারণ মোটামুটি ওই জায়গাগুলোতে হাত দেওয়া আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো আমি এখানে আসার পরে মোটা দাগে প্রায় 100 পরীক্ষা হয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের যেই কোর্স কারিকুলাম, আমাদের যেই নোট, আমাদের যেই পড়াশোনার যেই মাধ্যম, সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো কি হয়, কমন হয়। যেমন বিগত 2 দিন আগে যে পরীক্ষাটি হলো এজিএস এর, এজিএস এর যে সাধারণ জ্ঞানের পার্টটা ছিল 10টা সাধারণ জ্ঞান, সেখান থেকে আমার নোট থেকেই 10-এ 10 কমন ছিল, একদম শতভাগ। আমার নোটটা তৈরি করছি আজ থেকে 1.5 বছর আগে, 2024 সালের প্রথমের দিকে। তো ওই সময় কিন্তু যে নোটটা তৈরি করছি, তারপরে আমি কোনো হাতই দেইনি। তো আপনারা আমার ক্লাসের পরে আমাদের যিনি দায়িত্বে আছেন তার কাছে যদি বলেন, আমার নোটের পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওই পিডিএফটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নোটটা কতটা সহজ ভাষায়, কতটা তথ্য বহুল এবং নির্ভুলভাবে আপনাদের সামনে দেওয়া হয়েছে আর কি। তাহলে ওইটা কভার করলেই একজন স্টুডেন্টের আশা করি আর কোনো বই কেনার প্রয়োজন হবে না। আর এরপরেও যদি কেউ মনে করে আমার একটা সিরিজ বই থাকা দরকার, তার উপরে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি, এর মধ্যে যে কোনো একটা বই কিনে নেবেন। কিন্তু কেউ যদি মনে করে আমার সাধারণ জ্ঞানে আমার শতভাগ নাম্বার উঠাতে হবে, তাহলে আমার নোটটা আপনাদের জন্য যথেষ্ট। শুধুমাত্র এটার সাথে যোগ করতে হবে সাম্প্রতিক ইস্যুটি, কারণ আমার নোটে সাম্প্রতিক ইস্যুটি দেওয়া থাকে না। কারণ এটি যদি আমি করতে যাই তাহলে প্রতিনিয়তই আমাকে আপডেট করতে হবে। তো আপডেট করাটা কি সময় সাপেক্ষ এবং এটা অনেকের জন্য ব্যয়বহুল হবে, তাই না? আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনেই ফেলি, অথবা মের্স যেই জিকে আছে সেটা 1 মাসের যে তথ্যগুলো সেটাও কিনতে পারি, আলালসো বের করে। তো প্রত্যেকেরই একটা করে ছোট প্রকাশনী আছে, তারা এই 1 মাসের তথ্যগুলোকে এক জায়গায় করে আমাদেরকে দিয়ে দেয়। তো পরীক্ষার আগে আমরা সেরকম একটা বই কিনে ফেললেই মোটা দাগে আমাদের সাম্প্রতিকের প্রশ্নগুলো কভার করা যাবে। তো আমি এখন আপনাদেরকে একটা ধারণা দিব যে সাধারণ জ্ঞানে আসলে আমরা কিভাবে পড়াই বা কিভাবে পড়লে আমরা এখান থেকে প্রায় শতভাগ নাম্বারটা কভার করতে পারি। তো সাধারণ জ্ঞান থেকে শতভাগ নাম্বার কভার করা এটা কিন্তু অনেকের জন্য একটা স্বপ্নের ব্যাপার। তার কারণটা কি, আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বলেন বা ইংরেজির কথা বলেন, সেখানে কি থাকে, কিছু লজিক থাকে, কিছু রুলস থাকে। বা সাধারণ জ্ঞানে কিন্তু আপনি কোনো লজিকও পাবেন না, কোনো রুলসও পাবেন না। প্রত্যেকটা জিনিসই একটা থেকে আরেকটা কি আলাদা। ফলে এখানে একটা স্টুডেন্টকে ফুল নাম্বার কভার করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মুখস্থ শক্তি, অর্থাৎ এটিএম মেথড, একটা নাম মুখস্থ, এখানে অন্য কিছুই নাই। হ্যাঁ, আপনাকে যদি বলি দিবস আপনাদেরকে পড়তে হবে, তো বলে তো একটা দিবসের সাথে আরেকটা দিবসের কি কোনো সম্পর্ক আছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দিনে পালন করা হয়। তাহলে প্রত্যেকটা দিবসই আপনাকে কিন্তু জানতে হচ্ছে। কিন্তু আপনি গণিতের ক্ষেত্রে দেখেন, একটা ম্যাথের সাথে আরেকটা ম্যাথের কি আছে, কোরিলেশন আছে, একটা লজিক দিয়ে আরেকটা লজিককে ডেভেলপ করা যায়। আপনারা কোনো কিছুই জানেন না, বাট ওটার সূত্র জানেন, তো সূত্র দিয়ে আপনি কি করতে পারবেন, সময় লাগলে উত্তর বের করতে পারবেন। বাট আপনি সাধারণ জ্ঞানে কিভাবে করবেন? আপনাকে যদি আমি বলি যে ধরে নেন যে মানবাধিকার দিবস কত তারিখে, তো বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 12 ডিসেম্বর, 13 ডিসেম্বর, সবই ডিসেম্বর বলছি আমি। অবশ্যই এখানে একটা উত্তর আছে, তাহলে উত্তরটা হচ্ছে 10 ডিসেম্বর। আমি কিভাবে এটা পড়লাম, বললাম উত্তরটা বললাম আমার মুখস্থ থাকার কারণে, আমার এটা জানা থাকার কারণে। আর ধরে নেন আপনি আমি এটা কিছুই জানি না, তাহলে আপনি এটা কিভাবে বের করবেন? এটা জাস্ট ইম্পসিবল। আমি এখানে যেটাই হাত দেব সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা কি অনেক গুণ বেশি আর কি। সাধারণ জ্ঞানটা আমাদেরকে পড়তে হয় একটু অনেক বড় জায়গা, সেটাকে কম করে এনে অল্প জিনিসগুলো পড়বো, বারবার পড়বো। তো সেই জিনিসটাকে আমাদের এইখানে প্রাধান্য দেওয়া হয়। পড়ি অল্প, মানে সিলেবাস অল্প, কিন্তু পড়াটাকে বারবার রিভিশন দেওয়া। যতবার রিভিশন দেবেন তত আমাদের জন্য কি হবে, জিনিসটাকে আয়ত্তের মধ্যে আমরা আনতে পারবো। না হলে ক খর মধ্যে সমস্যা লেগে যাবে, 11 ডিসেম্বর না 10 ডিসেম্বর, তখন দেখবেন যে আপনি কনফিউশনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উত্তরগুলো কি হয়, ভুল হয়ে যায়। তো সাধারণ জ্ঞানের যদি সিলেবাসের কথা বলি, তাহলে সিলেবাস সম্পর্কে আমরা অনেকেই খুব একটা বেশি ধারণা রাখি না। তার কারণটা হলো এগুলো আমরা অনেক দিন থেকে পড়াশোনার মধ্যে নাই, বিশেষ করে আমাদের এই নন পার্টের পড়াশোনার জায়গাটা। তো সিলেবাসের আমরা একটা অংশের কথা বলছি বাংলাদেশ বিষয়াবলী। হ্যাঁ, এটা আমাদের জন্য ফরজে আইন, বাংলাদেশ বিষয়াবলী।
তাহলে এই যে বাংলাদেশ বিষয় বলি, এখান থেকেই আমাদের বেশিরভাগ প্রশ্নগুলো হয়ে থাকে। যদি সাধারণ জ্ঞানের সিলেবাসে কোনো একটা পরীক্ষাতে 20 নাম্বার মান বন্টন করা থাকে, তাহলে দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলির অংশ থেকেই গোটা দাগে আমাদের 15টা প্রশ্ন হয়ে থাকে। আর আন্তর্জাতিক যে পার্টটি আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের প্রশ্নের সংখ্যাটা অত্যন্ত কম আর কি। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ, তো আন্তর্জাতিক থেকে দেখা যায় যে 5টা প্রশ্ন থাকে। তাহলে 15টাই থাকে কি বিষয়? বাংলাদেশ বিষয়াবলী থেকে। আর আন্তর্জাতিক থেকে 5টা, কখনো 7টা, তাহলে কম বেশি হয় আর কি। তাহলে এই যে বাংলাদেশ বিষয়াবলী আমাকে পড়তে হচ্ছে, আন্তর্জাতিকও পড়তে হচ্ছে। তো আমি বাংলাদেশ বিষয়াবলীর এই 15 নাম্বারের জন্য 17টা লেকচার তৈরি করছি। আর আন্তর্জাতিকের এই 5টার জন্য আমার লেকচার সংখ্যা হচ্ছে মাত্র 7টা। এটা একটা অসম্ভব গল্প। আপনি সাধারণ জ্ঞানের এই মুহূর্তে যারা অনলাইন অফলাইনে ক্লাস নিয়ে থাকে, তাদের কাছে এই 7টা ক্লাসের গল্প শোনালে আপনাকে তারা আসলে একটু বলবে যে এটা একটু মানে কি হয়ে যায়, আকাশ কুসুম কল্পনা করা হয় যে আমি 7টা লেকচারে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পার্টটা কি করব, প্রায় কভার করে ফেলবো। তো আমি বলবো যে এটা একটু সম্ভব। তার কারণটা হলো একটু সিস্টেমেটিক ওয়েতে বিষয়গুলোকে আনতে হবে, এবং বাদ দেওয়ার যে ব্যাপারটা, এই বাদ দেওয়ার যে উপস্থিতি, যে মানে যে যোগ্যতাটা, এটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। তাহলে দেখেন 17 আর 7 না 8টা, আমাদের একটু ভুল হয়ে গেল, এটা হবে 8টা। তাহলে টোটাল 25টি লেকচার আমি আনছি এই দুটা বিষয়ের উপরে। এখন এই বিষয়গুলোকে আমরা কোন কোন টপিকগুলোকে প্রাধান্য দিয়েছি, আপনারা দেখেন এই টপিকগুলোর নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে প্রায় সবগুলো অংশকেই হাত দেওয়া হয়েছে, এবং সবগুলো অংশ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে। বিশেষ করে দেখেন বাংলাদেশ বিষয়াবলী। তো এই বাংলাদেশ বিষয়াবলীর অংশটাকে আমি ভাগ করছি 2 ভাগে। একটা হলো বাংলাদেশ পরিচিতি, এই যে আজকে আমরা বাঙালি, বাংলাদেশ, হ্যাঁ, এটার যে পরিচিতি আছে সেটা। তাহলে এটার পরিচিতিটা শুরু হলো কখন থেকে? এটার পরিচিতি শুরু হলো শশাঙ্কর থেকে। আমি আগে বলছিলাম যে আমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে আলোচনা করতেছি। সেখানে মৌর্য, চন্দ্রদের একটা, চন্দ্রগুপ্ত মৌর্য বা গুপ্তদের একটা কি আছে, মানে এই অঞ্চলের সাথে একটা সম্পর্ক আছে। বাট যতটুকু আছে ততটুকুই আমরা ক্লাসের মধ্যে আনবো, কিন্তু সরাসরি আমরা চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আলোচনাটা শুরু করবো। আমরা শুরু করব শশাঙ্ক থেকে, কারণ শশাঙ্কই হচ্ছে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম একজন রাজা ছিলেন। ফলে শশাঙ্ক দিয়ে আমাদের আলোচনাটা শুরু করাটাই অধিক যুক্ত। দেখেন একজন ব্যক্তি যিনি কিনা গৌড়কে কেন্দ্র করে এই অঞ্চলে একটা শাসন প্রতিষ্ঠা করছিলেন, এবং তিনি হচ্ছেন আমাদের প্রথম হিরো। যেই হিরোটা কি করছে, যেই হিরোটা আমাদেরকে একটা স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। কাদের কাছ থেকে? প্রাচীন ভারতের সেই বিখ্যাত শক্তিশালী, হ্যাঁ, গুপ্ত রাজাদের কাছ থেকে। তাহলে এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। ফলে ওনাকে যদি আমরা এখানে প্রথম হিরো হিসেবে গ্রহণ করি, সেটা অধিক যুক্তিযুক্ত হয়। তাহলে বাংলার যে পরিচয়, সেটা শশাঙ্ক থেকে ধরাটাই অধিক যুক্তিযুক্ত। তাহলে শশাঙ্ক মৃত্যু পরবর্তী বাংলায় 100 বছরের অরাজকতা ছিল। সে অরাজকতার অবসান ঘটিয়ে বাংলায় যে শাসনটা প্রতিষ্ঠিত, সেটাকে বলতেছি আমরা পাল আমল। সেই পাল আমল আবার দীর্ঘ 400 বছর শাসন এখানে চালু রাখছিলেন, যার প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল। আমরা সবাই জানি। তো এই ধর্মপালের মাধ্যমে বাংলায় পাল শাসনের যে সুদীর্ঘ 400 বছরের ইতিহাস, সেটি আমরা আলোচনা করব এই অংশে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব পালদের পতন ঘটিয়ে বাংলায় ভারতের দাক্ষিণাত্য থেকে আসা একটি বংশ, সেন বংশ নামে যারা পরিচিত, তারা আমাদের এখানে শাসন করছিল আরো প্রায় 100 বছরের কাছাকাছি। তো তারা যে আমাদেরকে শাসন করলেন, সেই সময়টাতে আমরা কিন্তু পরাধীন ছিলাম। পালরা কিন্তু আমাদের এই অংশের মানুষ ছিল, বাট সেনরা ছিল ভারতের দাক্ষিণাত্য থেকে আসা একটা অংশ। তো সেনদেরকে আবার পরাজিত করলেন 1204 সালে। আমরা জানি বিখ্যাত বখতিয়ার খলজি, হ্যাঁ, তিনি কি করলেন, নদিয়ায় আক্রমণ করে বাংলার সর্বশেষ সেন রাজা লক্ষণ সেনকে মোটামুটি কি করেন, পরাজিত করেন। আর লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের সমাপ্তি ঘটে, আধুনিক যুগের মধ্যযুগের সূত্রপাত ঘটে, এবং বাংলায় মুসলমানদের শাসনটা প্রতিষ্ঠিত হয়। আমরা কি করতেছি, আমরা আগে বাংলার ইতিহাস পড়তেছি, হ্যাঁ, বাংলার যেই রাজনৈতিক ইতিহাস আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয়ত আমরা দেখব যে বখতিয়ার খলজি যে মুসলমান শাসনটা শুরু করলেন, মধ্যযুগের সূচনা হলো, সেই পুরো মধ্যযুগটাই বাংলা বা ভারতের এই জায়গাটাই ছিল মুসলমানদের আধিপত্য। এই সময় ভারতেও মুসলমানরা শাসন করতেছে, বাংলায় মুসলমানরা শাসন করতেছে। তো ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় যে মুসলমান শাসনের সূত্রপাত ঘটে, এরপরে অনেকগুলো বংশ শাসন করছে। যেমন এই বখতিয়ার খলজির শাসনকৃত সময়টাকে আমরা বলি বাংলায় তুর্কি আমল। এই তুর্কি আমলের সময়কাল ছিল
আমাদের 1204 থেকে 1338। তো এরপরে এই অংশে শাসন শুরু করেছিল সুলতানিরা। তো বাংলায় প্রথম স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। এখন বলবেন যে ভাই আপনি এত দ্রুত বলতেছেন, এগুলো তো আমরা মনে রাখতে পারবো না। আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যে কত বড় একটা লম্বা ইতিহাস আমরা এই মাত্র 17টা লেকচারে পড়বো, এবং এখান থেকে আমাদের সমস্ত কিছুই কাভার হয়ে যাবে। বুঝে গেল? আপনারা জাস্ট একটা ধারণা নেন। তাহলে ফখরুদ্দীন মোবারক শাহ বাংলায় প্রথম স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করছিলেন এবং তিনি সোনারগাঁয়ে তার রাজধানী স্থাপন করেন। তো ফখরুদ্দীন মোবারক শাহ বাংলায় যে স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেছিলেন সেটা আবার 200 বছর ধরে এখানে শাসন কার্য পরিচালনা করেন, 1338 থেকে 1538। তো ফখরুদ্দীন মোবারক শাহ যে প্রতিষ্ঠিত সুলতানি আমল, তাদের পতন ঘটিয়ে বাংলায় শাসন শুরু করেছিল আপনার হচ্ছে আফগানরা। তো আফগানরা খুব বেশি শাসন করতে পারেন নাই, তারা 1538 থেকে 1576 এই অল্প সময় বাংলা শাসন করছিলেন। এরপরে আফগান শাসক, সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীকে 1576 সালে রাজমহলের যুদ্ধে সম্রাট আকবর পরাজিত করে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে এখন শুরু হলো বাংলায় মোগল আমল। বাংলায় মোগল আমলটা কত সাল পর্যন্ত চলছিল? সেটি 1576 থেকে 1717 সাল পর্যন্ত। এই সুদীর্ঘ সময় আমরা মোগলদের সুবা বাংলায় পরিণত হয়েছিলাম। তো এই সময়ের মধ্য দিয়ে আমরা মোগলদের সাথে বিরোধিতা করি নাই, কিন্তু 1717 সালে বাংলার একজন সুবেদার, যার নাম ছিল মুর্শিদ কুলি খান, তিনি দিল্লি সম্রাটের অধীনতাকে অস্বীকার করেন এবং তিনি বললেন আমি নিজেই নিজেকে স্বাধীন ঘোষণা করলাম, এবং তিনি নতুন একটা শাসন প্রতিষ্ঠা করেন বাংলায়, সেটি হচ্ছে নবাবী আমল। তাহলে বাংলায় আমরা এখন কি আমল দেখতেছি? নবাবী আমল। নবাবী আমলের শাসনটা কত সাল থেকে কত সাল ছিল? 1717 থেকে 1757 সাল পর্যন্ত। আমরা জানি 1717 সালে মুর্শিদ কুলি খান যে নবাবী শাসনের সূত্রপাত করছিলেন, সেটির সমাপ্ত ঘটছিল পলাশীর যুদ্ধে 1757 সালে 23শে জুন। সেই বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ শাসক নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে। সেটা কোন যুদ্ধ? পলাশীর যুদ্ধ। তো পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা জানি 1764 সালে বক্সারের আরেকটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ভারতের ত্রয়ী শক্তির পরাজয় ঘটে। মোহাম্মদ কাসিম, যিনি কিনা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শাসক। এরপরে অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। এই ত্রয়ী শক্তিকে পরাজিত করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1764 সালে বক্সারের যুদ্ধে। এর মাধ্যমে বাংলা এবং ভারতের পুরোপুরি শাসন ক্ষমতা চলে গেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, যেহেতু তারা আমাদের এই অঞ্চলে মানুষের ভাষা জানতেন না, ফলে তারা এই সময় কি করছিলেন? নিজেদের কাছে ক্ষমতার একটা অংশ রেখে বাকি একটা অংশ রেখেছিলেন আমাদের নবাবদের হাতে। ইতিহাসে যে সময়টাকে আমরা বলি দ্বৈত শাসন। তাহলে ব্রিটিশরা প্রথম আমাদের এখানে দ্বৈত শাসনের মাধ্যমে ক্ষমতার শাসন শুরু করছিলেন। তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে তারা বাংলা, বোম্বে এবং মাদ্রাস এই 3টা অঞ্চল শাসন করার জন্য গভর্নর নিযুক্ত করা শুরু করলেন। এরপরে তারা এই 3টা অংশের শাসন নিয়ে এসে আপনার বাংলার গভর্নর জেনারেল বলে একটা পদ তৈরি করলেন। দেন তারা ভারতের গভর্নর জেনারেল তৈরি করলেন এবং সর্বশেষ তারা ভাইসরয়, এই পদ্ধতির মাধ্যমে বাংলা এবং ভারতকে 200 বছর শাসন করে। পুরো ব্রিটিশ শাসনটাকে আমরা 2টা পর্যায়ে ভাগ করতে পারি। একটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, যে শাসনটা চলছিল হচ্ছে 1757 থেকে 1857। 1857 সিপাহী বিদ্রোহের মাধ্যমে আমরা দেখি যে ব্রিটিশ সরকার কোম্পানির এই শাসনটাকে প্রত্যাখ্যান করে এবং এখানে সরাসরি ব্রিটিশ সরকার নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। 1857 থেকে 1947 পরবর্তী 90 বছর আমরা দেখি যে এখানে ব্রিটিশ শাসন চলছিল। আলটিমেটলি 1947 সালে আপনার ভারত বিভক্তি ঘটে। দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারত এবং পাকিস্তান নামে 2টা রাষ্ট্রের জন্ম হয়। দেখেন আমরা শুরু করলাম শশাঙ্ক থেকে, এখন আছি কোথায়? হ্যাঁ, এখন আছি আমরা একদমই এই আপনার হচ্ছে 1947 সালে দেশ বিভাগ। এর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি। ব্রিটিশরা যখন 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পতন ঘটিয়ে বাংলা শাসন ক্ষমতা হাতে নেয়, তখন থেকেই মূলত আধুনিক যুগের সূত্রপাত ঘটছিল এই উপমহাদেশে। তাহলে আধুনিক যুগে আমরা আছি। এরপরে কি ঘটলো? দেখলাম যে এখানে 2টা রাষ্ট্রের জন্ম হলো, একটা ভারত আর একটা হলো পাকিস্তান। তো আমরা পাকিস্তানের একটা অংশে পরিণত হয়ে যাই, পূর্ব পাকিস্তান আমাদের নাম হয়। তো পূর্ব পাকিস্তানের আমাদের প্রথম সমস্যাটা তৈরি হয়েছিল পাকিস্তানিদের সাথে, সেটা ভাষা নিয়ে। ফলে ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধের জন্ম নেই। দেন আমরা একটা আলাদা রাজনৈতিক দল গঠন করি, সেই রাজনৈতিক দল নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের যে স্বাধিকার, এই অঞ্চলের মানুষের যে অধিকার, সেটা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করি। ভাষা আন্দোলন আমাদেরকে এনে দিয়েছিল
জাতীয়তাবোধ এবং আত্মচেতনার যে ব্যাপারটা, যে আমরা পাকিস্তানিদের থেকে আলাদা, শুধুমাত্র তাদের সাথে আমাদের মিল ছিল একটা ধর্মের, আর কোনো দিক থেকে আর মিল ছিল না। ফলে এই অঞ্চলের মানুষ আস্তে আস্তে এই ভাষার একটা সাংস্কৃতিক আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনে কনভার্ট করে এবং তারা 1954 সালে গিয়ে একটা নির্বাচন আদায় করে নেয় এবং সেই 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে প্রাদেশিক যে আইনসভা, সেই আইনসভার সরকার পর্যন্ত আমরা গঠন করছিলাম। কিন্তু মাত্র 56 দিনের মাথায় পাকিস্তানিদের ষড়যন্ত্রে এই সরকারের পতন ঘটছিল। দেন আমরা একটি সংবিধানের জন্য আন্দোলন করি। 1955 সালে সংবিধানের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মারি চুক্তি নামে যেটা পরিচিত। সেই মারি চুক্তির ফলাফলে হিসেবে আমরা দেখি 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় এবং সেখানে পূর্ব পাকিস্তান নামটাকে স্থান দেওয়া হয়েছিল, যে পূর্ব পাকিস্তান হবে এই অঞ্চলের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। দেন এটার বাংলা হবে তার ভাষা। এভাবে আমাদের একটা তারা মর্যাদা দিয়েছিল। কিন্তু 1956 সংবিধান অনুযায়ী আমরা যখন নির্বাচন দাবি করা শুরু করলাম, হ্যাঁ, তখন পাকিস্তানের আবার টালবাহানা শুরু করে এবং এর মাঝখানে আমরা দেখি ইস্কান্দার মির্জা নামক একজন ব্যক্তির আবির্ভাব ঘটে, যিনি কিনা 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানের প্রথমবারের মতো সামরিক আইন চালু করছিলেন। দেন তার ক্ষমতাটাকে গ্রহণ করে নেন 27শে অক্টোবর 1958 সালে আইয়ুব খান। আইয়ুব খান একদিকে সেনাবাহিনীর প্রধান, আরেকদিকে সরকারের প্রধান, ফলে তিনি অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী হন। তিনি একটি বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের মাধ্যমে ভুয়া ভোটাভুটি করে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। দেন তিনি এখানে একটা আইন তৈরি করেছিলেন, এবদো আইন। এবদো আইনের ফলে পুরো পাকিস্তানে যারা রাজনীতি করে সমস্ত রাজনীতিবিদদের রাজনীতি নিষিদ্ধ করেন। 1962 সালে গিয়ে তিনি এই পাকিস্তানের প্রথম যে সংবিধান 56 সেই সংবিধানটাকে তিনি বাতিল করেন। দেন তিনি আরেকটা সংবিধান আনেন 1962 সালে। এরপর 1962 সালে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করে নতুনভাবে শিক্ষানীতি এখানে চালু করার চিন্তা করছিলেন, যে জায়গায় তিনি আবার বাংলা বিষয়ে হস্তক্ষেপ করেন। তিনি বলেন যে বাংলা ভাষা থাকবে কিন্তু সেটা আরবি হরফে লেখা হবে। ফলে বাঙালিরা এখানে 62 শিক্ষা আন্দোলন বলে একটা আন্দোলন করে। 63 সালে গিয়ে আবার একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে মৌলিক গণতন্ত্রের মাধ্যমে আইয়ুব খান ক্ষমতায় আসেন। তো এই সময় বাংলার রাজনীতিতে আবির্ভাব ঘটছিল একজন নেতার, যার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো শেখ মুজিবুর রহমান ছাত্রদের গাইড দিতে থাকেন এবং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা কর্মসূচি খুঁজতে শুরু করেন। আর তার সেই কর্মসূচিটা ছিল 6 দফা। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের লাহোরে 5-6 ফেব্রুয়ারিতে যেই কর্মসূচিটা হয়েছিল, সেখানে ঐতিহাসিক 6 দফা তিনি উত্থাপন করেন। 6 দফার এক দফা ছিল যে তিনি পূর্ব পাকিস্তানকে স্বায়ত্ত শাসন চান এবং পূর্ব পাকিস্তানের যেই ব্যাপারগুলো আছে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে চান। শুধুমাত্র দেশ রক্ষা আর পররাষ্ট্র ব্যাপারটি থাকবে পাকিস্তানিদের হাতে। তো পাকিস্তানের কর্তৃপক্ষের ব্যাপারটা ছিল আইয়ুব খানের পতন দরকার, বাট এই পূর্ব পাকিস্তানের যে স্বায়ত্ত শাসন সেটাকে তারা অন্যান্য বিরোধী দলগুলো স্বীকার করে নাই। ফলে শেখ মুজিবুর রহমান সেখান থেকে চলে আসেন। এবং আমরা জানি 1967 সালে শেখ মুজিবুর রহমানের ষড়যন্ত্র ভারতের সাথে একটা ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্রের ঘটনাটা ফাঁস হয়ে যায় ঐতিহাসিকভাবে, যেটাকে আমরা বলি আগরতলা ষড়যন্ত্র। এবং তখন 6 দফার বাস্তবায়ন করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছিল এবং তার উপরে নতুন মামলা আসে, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো 1966 পরবর্তী সময়ে বাংলায় প্যারালালে দুটো আন্দোলন শুরু হয়। একটা হচ্ছে 6 দফা বাস্তবায়নের আন্দোলন, আরেকটা হচ্ছে অবৈধভাবে যেই আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার যারা আসামি ছিল তাদের মুক্তি। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিলেন? এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলার সাধারণ ছাত্র সমাজ। 1968 সালে 69 সালের 4 জানুয়ারি তারা ছাত্র সংগ্রাম পরিষদ নামে একটা পরিষদ গঠন করে এবং এই 1969 সালের আপনারা যদি দেখেন 11 জানুয়ারি, যদি ভুল না করি আমরা 8-9 বা এরকম কোন একটা জানুয়ারি তারিখে 11 দফা দাবি দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা এবং সাধারণ ছাত্রদের 5 দফা। এই টোটাল 11 দফার ভিত্তিতে আমরা দুইটা আন্দোলন শুরু করলাম প্যারালালে। একটা হচ্ছে আইয়ুব খান বিরোধী আন্দোলন, যে আপনাকে পদত্যাগ করতে হবে, নিঃশর্তভাবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে আসামিদের মুক্তি দিতে হবে এবং 6 দফা বাস্তবায়ন করতে হবে। তো এই আন্দোলনের ফলে বাংলায় আস্তে আস্তে প্রতিনিয়তই সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়তেছিল এবং সেটা আস্তে আস্তে গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছিল। আমরা যদি দেখি তাহলে গণ অভ্যুত্থানের যেই ঘটনাটি সেটা 1968 সালে শুরু হয় এবং সেটি 1969 সালে বড় আকার ধারণ করছিল 1969-এর 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র আসাদুজ্জামান আসাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তো এই 69-এর প্রথম শহীদ হয়েছিলেন আসাদ। এই আসাদের যে মৃত্যু সেটি আমাদেরকে কি নাড়িয়ে দিয়েছিল এবং ক্রমেই আন্দোলনটা বাড়তেছিল। আমরা জানি 24 জানুয়ারি মতিউর রহমান শহীদ হলেন,
15ই ফেব্রুয়ারি শহীদ হলেন সার্জেন্ট জহুরুল হক, 18ই ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। তাহলে এভাবে যখন প্রতিনিয়ত আন্দোলনের তীব্রতা বাড়তেছিল, একটা পর্যায়ে 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলাটাকে কি করে নেন, প্রত্যাহার করে নেন। দেন তারা কি করলেন যে আইয়ুব খান মামলা প্রত্যাহার করার পরে 1969 সালের 25শে মার্চ তিনি পদত্যাগ করেন এবং এখানে ক্ষমতায় আসেন ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে তিনি পাকিস্তানের দ্বিতীয়বারের মতো সামরিক আইন জারি করলেন ঠিক একই সময়ে। দেন তিনি বললেন যে আমরা অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেব। তো নির্বাচনের জন্য তাদের যে সময়ের প্রয়োজন ছিল, ততটুকু সময় নেওয়ার পরে 1970 সালে আমরা জানি একটা নির্বাচন আয়োজন করা হয়। সেই নির্বাচনে প্রাদেশিক এবং জাতীয় উভয় পরিষদে নির্বাচন হয় এবং দুই পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা কি করেছিলেন, অর্জন করেছিলেন। আর এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে আমরা যখন ক্ষমতায় যাব, ইয়াহিয়া খান আমাদেরকে বললেন যে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন এবং আগামী 3রা মার্চ আমরা একটা জাতীয় পরিষদের অধিবেশন দেব, সেখানে একটা জাতীয় সরকারের রূপরেখা নির্ধারণ করা হবে। কিন্তু আমরা জানি 1 মার্চ তারিখে ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে অনির্দিষ্টকালের জন্য কি করা হলো, এই জাতীয় পরিষদের অধিবেশনটাকে স্থগিত করা হলো। লম্বা অনেক ইতিহাস, এভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিক ইতিহাস আলোচনা করব। দেখেন আমি আজকে যে 1950 সাল থেকে 1971 সাল পর্যন্ত আসলাম, দেখেন এখানে কিন্তু আমরা কোনো কিছুই বাদ দেই নাই এবং আমি শুধুমাত্র সাল এবং তারিখগুলো বলছি। এগুলোর যে ডিটেলস আছে, এগুলোর যে ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো থেকে আমাদের কোন টাইপের প্রশ্ন হবে, তো সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা রাখবো আপনারা যারা আজকে সেশনে ছিলেন তারা প্রত্যেকেই আমার সাথে নেক্সট যে সেশন থাকবে আমার যে সাধারণ জ্ঞান, আমি তাদেরকে পাবো এবং আপনাদের আজকের এই ক্লাসের স্মৃতিচারণ আমি আপনাদের সাথে করতে চাই। তো আমাদের নেক্সট সেশন শুরু হবে। সবাইকে ধন্যবাদ, আবার কোনো এক সময় দেখা হবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। নেক্সট আবার আমাদের হচ্ছে লিঙ্ক এবং লাইভ আবার আসবে এবং সেটা ডিপার্টমেন্ট আপনারা সবাই জানেন, কন্ট্রোল সিস্টেমের উপরে অত্যন্ত আকর্ষণীয় একটা ক্লাস হবে। গাজীপুরের এই মুহূর্তের কন্ট্রোল সিস্টেমের অপ্রতিরোধ্য বা অদ্বিতীয় শিক্ষক বলা যায়, আমাদের জাকির স্যার। তো আপনাদের সাথে নেক্সট সেশনে আসবে, আশা করি সবাই থাকবেন। ধন্যবাদ।